হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ইনফরমালি আবার কিছু কথা বলবো কিডনি নিয়ে, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো জিএফআর এর উপরে। জিএফআর এর উপরে আপনার এনএসএআইডি এবং আমাদের এসি ইনহিবিটারের আসলে ইফেক্টটা কীরকম, মানে আমাদের জিএফআরকে এনএসএআইডি কিংবা এসি ইনহিবিটার কি আপনার কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে, এই সম্পর্কে আমরা কথা বলবো আর কি, খুব সংক্ষেপে কথা বলবো। তো তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ জিএফআর। এটা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলাস দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড আপনার ফিল্টার হয় সেটাই হলো জিএফআর, ঠিক আছে। তো একটা গ্লোমেরুলাস কি একটা ছাঁকনি, আমরা জানি গ্লোমেরুলাস হলো একটা ছাঁকনি, ঠিক আছে। এই দিক দিয়ে ধরেন ব্লাড আসে, ছাঁকনি অনেকগুলো ছাঁকনি বা ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়। অ্যাফারেন্ট আর্টারিয়াল রেনাল আর্টারি যখন ইতে ঢোকে, আমার কিডনিতে ঢোকে, অনেকগুলো ভাগ হতে হতে সবার লাস্টের যে ভাগ সেটা হলো অ্যাফারেন্ট আর্টারিয়াল, তাই না? অ্যাফারেন্ট আর্টারিয়াল। তো এই অ্যাফারেন্ট আর্টারিয়ালটা আবার সামনে গিয়ে কতগুলো ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়। এই ক্যাপিলারিগুলোকে আমরা বলতেছি হলো গ্লোমেরুলাস। আবার বলতেছি রেনাল আর্টারি আমাদের ইতে ঢুকলো, আমাদের কিডনিতে ঢুকলো, আমরা জানি। আমি আজকে আমার চেম্বার থেকে বলতেছি আর কি, আমার চেম্বার থেকে বলতেছি। রেনাল আর্টারি ধরেন আপনার কিডনিতে ঢুকে সে অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হতে হতে আপনার লাস্টের যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটার নাম হলো অ্যাফারেন্ট আর্টারিয়াল। এই অ্যাফারেন্ট আর্টারিয়ালটা আবার কিছু সময় পরে অনেকগুলো ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়। এই ক্যাপিলারিগুলোকে আমরা বলতেছি হলো গ্লোমেরুলাস। ক্লিয়ার? ওকে। তারপরে এই ক্যাপিলারিগুলো আবার কি হয়, একসাথে হয়ে আর একটা আর্টারি গঠন করে, তার নাম হলো ইফারেন্ট আর্টারিয়াল। অ্যাফারেন্ট মানে যে আসলো, ইফারেন্ট মানে হলো যে বের হয়ে গেল। তার মানে অ্যাফারেন্ট আর্টারিয়াল এসে ভাগ হয়ে গ্লোমেরুলাস তৈরি করলো, সেগুলো আবার একসাথে হয়ে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে বাইরে বের হয়ে গেল, ঠিক আছে। এটা হলো নেফ্রনের উপরে যে অংশটা আছে সেটার কথা বলতেছি। এখন এই গ্লোমেরুলাসের যে ছাঁকনিগুলোর কথা বললাম, এই ছাঁকনিগুলো দিয়ে আলটিমেটলি আপনার ব্লাডের প্রোডাক্টগুলো ফিল্টার হয়ে বোম্যান্স ক্যাপসুলে আসবে। তারপরে সেখান থেকে রেনাল টিউবিউল থেকে অ্যাবজর্পশন, সিক্রেশন, এগুলো হওয়ার পরে আলটিমেটলি ইউরিন দিয়ে বাকি অংশটুকু বাইরে বের হয়ে যাবে। এটা হলো আমার রেনাল ফিজিওলজি এক কথায়। এখন এই জিএফআর, একটা ভালো জিএফআর হতে হলে আমাকে কি কি লাগবে? নর্মালি একটা জিনিস চিন্তা করেন, একটা ভালো জিএফআর হতে হলে আমার কি কি লাগবে? একটা কথা হলো, আপনারা কখনো লুজ পাইপ দেখছেন? লুজ পাইপ ওই যে জমিতে আপনার সাপ্লাই দেয়, জমিতে আপনার কৃষি জমিতে আর কি আপনার পানি ডেলিভারি করে আর কি, কিংবা আপনার ওই যে গাড়িতে পানি দেয় যেটা দিয়ে, ওই পাইপগুলোতে কখনো ছিদ্র হলে কি হয় দেখছেন? ওই পাইপগুলোতে যদি ছিদ্র থাকে, ওই পাইপগুলোতে যদি কোনো ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে আপনার একদম জেট ইঞ্জিনের মতো পানি বাইরে বের হয়ে যায়, তাই না? তো মনে করেন যে একটা পাইপ, এইটা ধরেন একটা পাইপ, এই পাইপের এই জায়গাটায় একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে মনে করেন হলো গ্লোমেরুলাস, ঠিক আছে। এই ছিদ্রর অংশটা হলো গ্লোমেরুলাস। আর এই গ্লোমেরুলাসের পরে যে অংশটা আছে সেটা হলো ইফারেন্ট আর্টারিয়াল, আর গ্লোমেরুলাসের আগে যে অংশটা আছে সেটা হলো ইফারেন্ট আর্টারিয়াল। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন এখন যে এই যে ছিদ্র দিয়ে যে পানি বের হচ্ছে, এই অ্যাফারেন্ট আর্টারিয়াল বা এই দিক দিয়ে, পাইপের এই দিক দিয়ে যদি আমি ফ্লো বাড়ায় দেই, তাহলে এই ছিদ্র দিয়ে পানি বেশি জোরে বের হবে না কম জোরে বের হবে? কেউ একজন অ্যান্সার করেন যে এটা একটা পাইপের মাঝখানে অনেক ছিদ্র আছে, সেখান থেকে পানি বের হচ্ছে। তো এখন যদি আমি এই সাইড দিয়ে, মানে ছিদ্রর আগে যে জায়গাতে পানি আসতেছে, এখানে যদি আমি সাপ্লাই বাড়ায় দেই, পানির ফ্লো বাড়ায় দেই, তাহলে আপনার ওই ছিদ্রগুলো দিয়ে পানি জোরে বের হবে নাকি আস্তে বের হবে? খুবই সোজা একটা কোশ্চেন। এনিবডি ফ্রম অডিয়েন্স থেকে কেউ বলতে পারবেন? বেশি বের হবে, একদম, মানে এটা ক্রিস্টাল ক্লিয়ার ফিজিক্স, তাই না? যত জোরে পানি আসতেছে স্যালো মেশিন দিয়ে, তত এই ছিদ্র দিয়ে প্রেশারের কারণে বেশি পানি বের হয়ে যাচ্ছে। আরে ভাই, গ্লোমেরুলাস তো একটা পোরাস ক্যাপিলারি, তাই না? পোরাস, ওখানে অনেক ফেনিস্ট্রেশন থাকে, তো ওইটাও আলটিমেটলি ওই ছিদ্রের মতোই। তার মানে বোঝা যাচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে যত বেশি ব্লাড প্রবেশ করবে তত বেশি জিএফআর হবে, তাই না? তার মানে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে বেশি ব্লাড ফ্লো করতে হলে অ্যাফারেন্ট আর্টারিয়ালকে আপনার কি করতে হবে?
আমরা এখানে ইনফর্মাল কথা বলতেছি। অ্যাফারেন্ট আর্টারিয়ালকে কি করতে হবে, ভ্যাসোকনস্ট্রিকশন না ভ্যাসোডাইলেটেশন? এই যে অ্যাফারেন্ট আর্টারিয়াল, তার মানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি যে আপনার জিএফআর বাড়াতে হলে আমার অ্যাফারেন্ট আর্টারিয়ালের ডাইলেটেশন লাগবে, মানে আপনার অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে বেশি বেশি ব্লাড ফ্লো করতে হবে। এবং এই বেশি বেশি ব্লাড ফ্লো করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাফারেন্ট আর্টারিয়ালের ডাইলেটেশন করতে হবে। তার মানে যত অ্যাফারেন্ট আর্টারিয়ালের ডাইলেটেশন হবে তত অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে তত বেশি ব্লাড ফ্লো হবে এবং তত বেশি ওই ছিদ্রগুলো দিয়ে পানি বের হবে, অর্থাৎ তত বেশি জিএফআর আপনাকে সে প্রোভাইড করবে। একটা কথা। তারপরে আরেকটা কথা চিন্তা করেন, এটা একটা পাইপ, এটা একটা পাইপ, পাইপের এই মাথায় হলো আপনার স্যালো মেশিন লাগানো, এখান দিয়ে পানি ঢুকতেছে, এই জায়গায় ছিদ্র, এখান দিয়ে পানি বের হচ্ছে। তারপরে ছিদ্রর পরে যে অংশটা আছে সেটা হলো ইফারেন্ট আর্টারিয়াল। ছিদ্রকে আমি কার সাথে তুলনা করতে বলেছি? ছিদ্রকে তুলনা করতে বলেছি হলো গ্লোমেরুলাসের সাথে, কারণ আলটিমেটলি ওটা হলো ছিদ্র, কারণ ওটা হলো ফেনেস্ট্রেটেড থাকে। আমরা সবাই জানি এটা, ক্লিয়ার ফিজিক্স, এবং আমরা সবাই জানি যে গ্লোমেরুলাস হলো ফেনেস্ট্রেটেড থাকে। তার মানে ছিদ্রের পরে যে অংশটা আছে, পাইপের ছিদ্র যে জায়গাটা, তার পরে যে অংশটা আছে সেটা হলো ইফারেন্ট আর্টারিয়াল। এইভাবে চিন্তা করেন। তো আপনি একটা নর্মালি কথা চিন্তা করেন, আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তো দেখলেন যে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে এবং পাইপের একটা জায়গা দিয়ে ছিদ্র দিয়ে পানি জোরে জোরে বের হচ্ছে। তো ছিদ্রর পরে যদি আপনি পা দিয়ে চেপে ধরেন, আমরা তো দুষ্টামি জীবনে অনেক করছি, অনেক দুষ্টামি করছি না? তো যে জায়গায় ছিদ্রটা আছে ওই ছিদ্রর পরে কোনো জায়গায় যদি আপনি পা দিয়ে চাপ দিয়ে ধরেন, তাহলে ওই ছিদ্র দিয়ে পানি বেশি জোরে বের হবে না আস্তে বের হবে? ফ্রম দ্য অডিয়েন্স, ফ্রম দ্য অডিয়েন্স চিন্তা করেন, একটা পাইপ, আপনি কেটস পড়ে যাচ্ছেন ছোটবেলায়, আপনি এখন কিন্ডারগার্টেনে পড়েন, তো আপনি দেখলেন যে একটা জায়গায় পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে, ওর ছিদ্র দিয়ে পানি বের হচ্ছে। তা আপনি কি ওই ছিদ্রর আগে যদি পাড়া দেন, তাহলে ছিদ্রর আগে যদি পাড়া দেন তাহলে ওই ছিদ্র দিয়ে পানি কম বের হবে, আর যদি ছিদ্রর পরে পাড়া দেন তাহলে দেখবেন যে ওই ছিদ্র দিয়ে পানি বের হওয়া বেশি হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি, আমি ছিদ্রকে কার সাথে তুলনা করতেছি? গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাসের পরে কি থাকে? ইফারেন্ট আর্টারিয়াল। তার মানে ইফারেন্ট আর্টারিয়ালের যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয় তাহলে জিএফআর সেক্ষেত্রে বাড়বে না কমবে? বাড়বে। তার মানে বলেন তো, ভালো একটা জিএফআর এর জন্য আপনার কি দরকার, ইফারেন্ট আর্টারিয়ালের ভ্যাসোডাইলেটেশন নাকি ভ্যাসোকনস্ট্রিকশন? কোনটা দরকার? একটা ভালো জিএফআর এর জন্য, একটা ভালো জিএফআর এর জন্য আপনার ইফারেন্ট আর্টারিয়ালের ভ্যাসোকনস্ট্রিকশন দরকার না ভ্যাসোডাইলেটেশন দরকার? ইয়েস, ভ্যাসোকনস্ট্রিকশন। তার মানে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্তে পৌঁছালাম যে একটা ভালো জিএফআর হতে হলে দুটো কন্ডিশন আমাকে মেনটেন করতে হবে। কি কি কন্ডিশন? একটা কন্ডিশন হলো অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন, যেন ব্লাড ফ্লো বেশি হয় এবং ওই ছিদ্র দিয়ে বেশি বেশি পানি বের হয়, ফিল্ট্রেশন প্রেশার বেশি হয়ে। আর আরেকটা হলো ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টারিওল, যেন চাপ খায় ওখানে এবং ওখান দিয়ে পানিটা বের হইতে না পারে, আরবার ব্ল্যাক ফ্লো করে এই গ্লোমেরুলার যে বেড আছে সেখানে ফিল্ট্রেশন প্রেশার বাড়ায় দেয় এবং সেখান থেকে যেন বেশি বেশি ফিল্টার হয়, তাই না? তার মানে আমাকে দুইটা জিনিস দরকার একটা ভালো জিএফআর হতে হলে। একটা হলো ভ্যাসোডাইলেটেশন অফ দ্য অ্যাফারেন্ট আর্টারিওল অ্যান্ড ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টারিওল। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? গুড গুড। তার মানে হলো আমরা এই জিনিসটা হলো মেইন জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে একটা জিএফআর করতে হলে, ভালো জিএফআর করতে হলে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন করতে হয় এবং ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন করতে হয়। ওকে, ফাইন। এখন এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন, এটা কোন জিনিসটা করতেছে জানেন? এই অ্যাফারেন্ট আর্টারিওলের যে ভ্যাসোডাইলেটেশনটা, এটা কে করতেছে? অ্যাফারেন্ট আর্টারিওলের যে ভ্যাসোডাইলেটেশনটা, গুড, সাবিয়া সুলতানা উনি সঠিক অ্যান্সার দিয়েছে। এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশনটা, এটা কে করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিন। অর্থাৎ এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশনটা, এটা করতেছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এবং ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশনটা, এটা কে করতেছে বলেন তো? এনিওয়ান ফ্রম অডিয়েন্স? ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন এইটা কে করতেছে? আমরা খুব পরিচিত একটা জিনিস, আমরা সবাই এটার নাম জানি, অ্যানজিওটেনসিন 2। আমরা জানি অ্যানজিওটেনসিন 2 হলো একটা পটেন্ট
ভ্যাসোকনস্ট্রিক্টর, একটা পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, অর্থাৎ সে খুব ভালো পরিমাণে ভ্যাসোকনস্ট্রিকশন করতে পছন্দ করে। তার মানে দুটো জিনিস আমরা জানলাম, যে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন করতেছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে আমার অ্যাঞ্জিওটেনসিন 2। তার মানে আমার একটা ইফেক্টিভ জিএফআর এর জন্য আমার যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনও দরকার, ঠিক একইভাবে আমার অ্যাঞ্জিওটেনসিন 2ও কিন্তু দরকার, তাই না? এখন চিন্তা করেন, নর্মালি একটা কথা চিন্তা করেন, একটা পেশেন্ট, আমি যা বলছি ডেভিডসন থেকে বলছি, একটা পেশেন্ট আপনার কাছে ডায়রিয়া নিয়ে আসলো। একটা পেশেন্ট, আই সোয়ার আমি কিছুক্ষণ আগে হসপিটালে একটা পেশেন্ট, ঠিক এরকম একটা পেশেন্টই পাইছি, যেটার জন্য এটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা হলো। তার ডায়রিয়া, খুব ভালো রকমের ডায়রিয়া, সে সকাল থেকে 7 থেকে 8 বার পায়খানায় গেছে এবং তার বাতের ব্যথা। ব্যাপারটা বোঝেন, সে আপনার কাছে যখন আসলো, এসে কমপ্লেন করলো যে আমার ডায়রিয়া, আমার প্রচণ্ড পানি বডি থেকে বের হয়ে যাচ্ছে এবং আমি বমি করতেছি এবং সাথে আমার বাতের ব্যথা আছে। ইন দ্য মিন টাইম আপনি চিন্তা করেন, এমনিতেই ডায়রিয়াতে কি হচ্ছে, বডি থেকে এক্সট্রা যে ফ্লুইডগুলো সেগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। তার মানে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট যেটা আছে ভেসেলের মধ্যে, তার ভেতরে কিন্তু বেশি পরিমাণ ফ্লুইড আর নাই। তার মানে ব্লাড ভলিউম কিন্তু এক্ষেত্রে কমে গেছে না? ডিহাইড্রেশন হচ্ছে তো কমে তো যাবে। তার মানে এমনিতেই আপনার বডি থেকে হিউজ পরিমাণের ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে আপনার ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কমে গেছে। তো ইন দিস কন্ডিশন রেনাল ব্লাড ফ্লো বেশি হবে না কম হবে? এনিওয়ান ফ্রম দ্য অডিয়েন্স, ইন দিস কন্ডিশন আপনার রেনাল ব্লাড ফ্লো বেশি হবে না কম হবে? দেখেন, সব কিছু একদম সুন্দর, একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসেও এটা আমাদের খুব জানা দরকার। এটা শুধু মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্যই বলতেছি। হ্যাঁ, অডিয়েন্স থেকে কেউ বলতে পারবেন যে এই কন্ডিশনে, যেখানে আপনার ডায়রিয়া হয়েছে, ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ডিপ্লেশন হয়েছে, এই কন্ডিশনে রেনাল ব্লাড ফ্লো কম হবে না বেশি হবে? কম হবে, রাইট? রেনাল ব্লাড ফ্লো কম হবে। তাইলে ভাই, রেনাল ব্লাড ফ্লো যদি কম হয়, জিএফআর সেক্ষেত্রে বেশি হবে না কম হবে? জিএফআর সেক্ষেত্রে বেশি হবে না কম হবে? রেনাল ব্লাড ফ্লো যদি কম হয় সেক্ষেত্রে জিএফআর বেশি হবে না কম হবে? অবশ্যই জিএফআর কম হবে। রেনাল ব্লাড ফ্লোই কম হচ্ছে, তাহলে আপনার ফিল্ট্রেশন প্রেশার কিভাবে দিচ্ছে? ফিল্ট্রেশন প্রেশার দেওয়ার মতো কেউ নাই। সুতরাং এক্ষেত্রে আপনার জিএফআর কিন্তু কমে যাচ্ছে। এই কন্ডিশনে একটা পেশেন্ট আপনার কাছে এসে বলল কি, আমার প্রচুর মাজা ব্যথা। আমাদের একটা বয়সের পরে আমাদের যে মহিলারা আছেন, আমাদের দেশের মহিলা, তাদের সবারই হাঁটু ব্যথা মাজা ব্যথা থাকবেই, হাঁটু ব্যথা মাজা ব্যথা থাকবেই। এই পেশেন্ট আপনার কাছে এসে যে কোনো কমপ্লেনই থাক, তার সাথে একটা কমপ্লেন করবে। সেটা কি কমপ্লেন করবে? যে আমার মাজায় ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। তো আপনি ধরেন ডায়রিয়ার পেশেন্ট, আপনি জানেন না এটা বলতেছি না, আপনি ডায়রিয়া নিয়ে আসছে, আপনি ওআরএস দিলেন, তাকে সিপ্রো দিলেন, মেট্রো দিলেন, তারপরে সে একদম যাওয়ার সময় বলল যে আমার তো কোমরে প্রচুর ব্যথা। তো আপনি ধরেন কোনো কারণে অমনোযোগী, আপনি তাকে কি করে দিলেন? ঠিক আছে, একটা এনএসএআইডি দিয়ে দিলেন। ওকে ফাইন, এনএসএআইডি দিলেন, কিটোরোলাক দিলেন ধরেন। এই এনএসএআইডিটা কি করবে? এনএসএআইডি কাকে ইনহিবিট করে বলেন তো? এনএসএআইডি সাইক্লো অক্সিজেনাস পাথওয়েকে বা কক্স পাথওয়েকে ইনহিবিটেড করে আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিনকে কমায় দেয়। আমরা সবাই জানি এটা, যে কিভাবে ব্যথা কমায় এনএসএআইডি। সে সাইক্লোক্সিনাস পাথওয়েকে ইনহিবিট করে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশন কমায় দেয়। আর প্রোস্টাগ্ল্যান্ডিনটাই হলো যে জিনিসটা আমার ব্যথার জন্য দায়ী। তো ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কমিয়ে তার ব্যথা কমলো, ওকে ফাইন, আমাদের এর সাথে কোনো বিরোধ নেই। কিন্তু সমস্যা হলো এনএসএআইডি দেওয়ার ফলে আর একটা কাহিনী হলো। কি কাহিনী হলো? ওই যে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওলে যে ভ্যাসোডাইলেটেশনটা করে, সেটা তো করে ভাই প্রোস্টাগ্ল্যান্ডিন। অ্যাফারেন্ট আর্টারিওলের যে ভ্যাসোডাইলেটেশন, এটা কে করে? প্রোস্টাগ্ল্যান্ডিন। কিন্তু আপনি তো দিয়ে দিলেন এনএসএআইডি। আপনি যখন এনএসএআইডি দিলেন, তার ব্যথা ঠিকই কমলো, কিন্তু তার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা কমে যাওয়ার কারণে অ্যাফারেন্ট আর্টারিওলের আর ভ্যাসোডাইলেটেশন থাকলো না, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে গেল। ইন দিস কন্ডিশন আপনি চিন্তা করেন, এমনিতেই তার রেনাল ব্লাড ফ্লো কম হচ্ছে, এই কন্ডিশনে যদি অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ওই যে এনএসএআইডি দিলেন, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে গেল, তার মানে অ্যাফারেন্ট আর্টারিওলকে ডাইলেট করার মতো আর কেউ নেই, তার মানে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে ইনডাইরেক্টলি। তার মানে এমনিতে রেনাল ব্লাড ফ্লো কম, তারপরে অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন। বলেন তো এই কন্ডিশনে জিএফআর বাড়বে না কমবে?
এনিওয়ান ফ্রম অডিয়েন্স, এই কন্ডিশনে জিএফআর বাড়বে না কমবে? জিএফআর একদম কমে যাবে, জিএফআর একদম কমে যাবে। এরপরে পেশেন্টটা আপনার কাছে বলল একই সেটিংয়ে যে আমি তো প্রসারের ওষুধ খাই, আবার প্রসার বলে, প্রসার মানে গ্রামের পেশেন্টরা প্রসার বলে, আমি তো প্রসারের ওষুধ খাই, আমার প্রসারও আছে, প্রসারের জন্য কিছু দিবেন না। তা আপনি ধরেন কোনো কারণে আর কি মানে আপনার মনোযোগটা হয়তো অন্যদিকে, তা আপনি বললেন ঠিক আছে, আপনি প্রেশার থাকলে, প্রেশার বেশি থাকলে আপনি এটা খান, আপনি এখন থেকে তাহলে প্রেশার ওষুধ শুরু করেন, অ্যাঞ্জিলক 25 খান। এই যে অ্যাঞ্জিলক 25 দিলেন, এটা কি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তাই না? তার মানে ওই পেশেন্ট বাসায় যে কি মনে হলো, সে রাতে অ্যাঞ্জিলক 25ও খেলো। অ্যাঞ্জিলক 25 কি? অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, তাই না? তার মানে ঘটনাটা কি হলো দেখেন, এমনিতে তার ডায়রিয়া, তারপরে দিয়েছেন তাকে এনএসএআইডি, ধরেন আমি দিয়েছি এনএসএআইডি, আমি কাউকে কিন্তু মানে করে বলতেছি না, এনএসএআইডি দেওয়ার ফলে অ্যাপারেন্ট আর্টেরিয়ালে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে গেল, তার মানে রেনাল ব্লাড ফ্লো এমনিতেই কম ছিল, আরও কম হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনি আবার তাকে এআরবি দিচ্ছেন, ওই পেশেন্ট এআরবিও খাইছে। এআরবি খেলে কি হবে? এআরবি খেলে কি হবে? ইফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসোকনস্ট্রিকশন করতেছিল অ্যাঞ্জিওটেনসিন 2, ওইটাকে যদি আপনি ব্লক করে দেন তাহলে কি হবে? ভ্যাসো ডাইলেটেশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিয়াল। তার মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেওয়ার ফলে কি হলো কাহিনী? ইফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসো ডাইলেটেশন হলো। তার মানে এমনিতে রেনাল ব্লাড কম প্রবেশ করতেছে, গ্লোমেরুলাসে যেটুকুই প্রবেশ করতেছে সেগুলো দেখে যে এত বড় রাস্তা, মহাসড়ক, এখান দিয়ে ব্লাড ঢুকে শো করে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। গ্লোমেরুলার ব্রেডে যে একটা নর্মাল একটা প্রেশার জেনারেট করে কিছু ফিল্ট্রেশন করবে, সেই প্রেশারটুকু সে জেনারেট করতে পারবে না। ইন দ্যাট কন্ডিশন কি হবে বলেন তো? জিএফআর বাড়তেছে না কমতেছে? ইন দ্যাট কন্ডিশন জিএফআর বাড়তেছে না কমতেছে? একদম ত্রিমুখী সমস্যায়, ত্রিমুখী প্রেমে ও একদম ছারখার হয়ে যাবে। এক হলো ডায়রিয়ার কারণে রেনাল ব্লাড ফ্লো এমনিতেই কম ছিল, তারপরে দেওয়া হয়েছে এনএসএআইডি, এনএসএআইডি দেওয়ার ফলে কি হলো? রেনাল ব্লাড ফ্লো আরও কমে গেল, কারণ এই যে অ্যাপারেন্ট আর্টেরিয়াল ভ্যাসোকনস্ট্রিকশন। আবার তাকে দিলেন অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, যার ফলে কি হলো? ইফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসো ডাইলেটেশন হয়ে গেল। তার মানে ব্লাড এখান দিয়ে যে টুকটাক ঢুকতেছে, গ্লোমেরুলাস দিয়ে শো করে বাইরে বের হয়ে যাচ্ছে, কারণ ওই যে ওখানে যাওয়ার পথে কোনো বাধাই নাই। তাহলে গ্লোমেরুলার বেডে কিভাবে প্রেশার জেনারেট করবে? তার মানে জিএফআর কমতে কমতে একদম কমে যাবে। আচ্ছা, জিএফআর হঠাৎ করে কমে গেলে সেই কন্ডিশনকে আমরা কি বলি? জিএফআর হঠাৎ করে কমে গেলে, খুব কমে গেলে সেই কন্ডিশনকে আমরা কি বলি? সেই কন্ডিশনকে আমরা কি বলবো? জিএফআর হঠাৎ করে যদি এরকম খুব কমে যায় 2-1 দিন সময়ের মধ্যে, সেই কন্ডিশনকে আমরা কি বলবো? আমরা একদম আমাদের আলোচনার কনক্লুশনে চলে আসছি। এটা একদম সুন্দর করে ডেভিডসনে লেখা আছে। তার মানে এই যে জিএফআর ত্রিমুখী সংঘর্ষে একদম কমে গেল, তাহলে কি হবে পেশেন্টের? জিএফআর কমে যাওয়াকেই বলা হয় অ্যাকিউটলি। যদি জিএফআর কমে যায়, রাইট, আজরাফ মাহাদি ভাই, একেআই ডেভেলপ করবে তখন। তার মানে এখানে কি ডেভেলপ করবে? অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটাকে আমরা আগে বলতাম অ্যাকিউট রেনাল ফেইলিওর। তার মানে এখানে অ্যাকিউট রেনাল ফেইলিওর ডেভেলপ করবে। তার মানে আজকের থেকে আমরা যে জিনিসটা শিখলাম, কোনো ডায়রিয়ার পেশেন্টকে আমরা এনএসএআইডি দিব না, কোনো ডায়রিয়ার পেশেন্টকে আমি এনএসএআইডি দিব না। যদি খুব বেশি দিতে ইচ্ছা করে, যে না ব্যথা খুব বেশি, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? প্যারাসিটামল দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি। এছাড়া যদি মনে হয় যে না ব্যথা আর একটু বেশি, সেক্ষেত্রে আমরা অ্যানাডল দিতে পারি, অ্যানাডল দিতে পারি, ঠিক আছে? অপয়েড, যেটা অপয়েড দিতে পারি। অপয়েডের রেনালের উপরে তেমন কোনো ইফেক্ট নাই, তার মানে আমরা অপয়েড চয়েস করতে পারি, অপিওয়েড চয়েস করতে পারি, সরি, বা অ্যানাডল দিতে পারি। খুব যদি ব্যথা বেশি হয় মরফিন দিতে পারি, ন্যালবান দিতে পারি, প্যাথিডিন দিতে পারি, ঠিক আছে? কিন্তু এনএসএআইডি দেওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো প্র্যাকটিস হলো আপনি প্যারাসিটামল। কখনোই পেশেন্টকে এনএসআইডি দেওয়া যাবে না যদি তার ডায়রিয়া থাকে, ঠিক আছে?
এবং এই পেশেন্টকে, ডায়রিয়ার পেশেন্ট যেন কখনো রাতের বেলা সে মানে যখন ডায়রিয়া চলতেছে ওই অবস্থায় যেন কখনো প্রেশারের ওষুধ বলতে আপনার অ্যাঞ্জিলক টাইপের ওষুধ আর কি, ARB টাইপের ওষুধ, এটা যেন না খায় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। নাহলে কি হবে, রেনাল ব্লাড ফ্লো একদম কমে গিয়ে কি ডেভেলপ করবে, AKI। এটা রিভার্সিবল না ইরিভার্সিবল বলেন তো? এটা রিভার্সিবল না ইরিভার্সিবল? এটা একটা রিভার্সিবল কন্ডিশন, আমরা জানি AKI রিভার্সিবল কন্ডিশন। তাহলে এখানে আমার ট্রিটমেন্ট কি দিতে হবে? আমার ট্রিটমেন্ট দিতে হবে হলো ব্লাড ফ্লো, মানে আপনার কি বলে IV কারেকশন, IV ফ্লুইড দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ছোটখাটো আলোচনা। তো জিনিসটাকে আর ফর্মাল পর্যায়ে নিচ্ছি না। গসিপের মধ্যে যে আলোচনাটা হয় সেটা হলো সবচেয়ে বেশি মানুষের মনে থাকে। তো আপনারা সবাই ভালো আছেন তো না? হ্যাঁ, অন্য অ্যান্টি হাইপারটেনসিভ আপনি দিতে পারবেন, তবে সবচেয়ে বড় কথা যার ডায়রিয়া হচ্ছে তার তো ভাই হাইপারটেনশন থাকারই কথা না। যার এত ফ্লুইড লস হচ্ছে তার আরও আমরা চিন্তা করি হাইপোভলিমিক শক আছে কিনা, তার আরও প্রেশার ড্রপ করে আপনার। তো যদি দিতেই হয় তারপরেও আপনারা দিবেন কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, আপনারা ওইটা দেন। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, আমরা ওইটা দিই। আচ্ছা, এখন একটা প্রেগনেন্ট ওম্যান, এমনিতেই একটু কথা বলতেছি, নর্মাল স্যালাইন দেওয়াটা এখানে উচিত হবে না। আমরা রিঙ্গাল ল্যাকটেটটা বেশি পছন্দ করি, তবে নর্মাল স্যালাইন আপনি দিতে পারেন। সুপানা জান্নাত, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। এনি কোশ্চেন, যে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন আছে? ডায়রিয়ার পেশেন্টকে কি ফ্লুইড দিবেন? ডায়রিয়ার পেশেন্টকে যে ফ্লুইড দিবেন এটা নিয়ে আমার অনেক লেখাও আছে এবং এটা নিয়ে অনেক ডিবেটও হয়েছে, আপনারাও দেখছেন। এবং রতিন স্যারেরও একটা মতামত ছিল এখানে সবচেয়ে ভালো কথা হলো যদি ডায়রিয়ার পেশেন্ট হয় তাহলে হলো কলেরা স্যালাইন আমরা চয়েস করব, না হলে রিঙ্গাল ল্যাকটেট। আর যদি বমির পেশেন্ট হয়, এটা আমি পরে অন্য একদিন এসে আমি বলবো। ঠিক আছে, যদি বমির পেশেন্ট হয় সেখানে যেহেতু আপনার ফ্লুইড লস হচ্ছে এবং সাথে HCl লস হচ্ছে, বডি থেকে অ্যাসিড লস হচ্ছে, তো নর্মাল স্যালাইন কিছুটা অ্যাসিডিক ফ্লুইড। ঠিক আছে, তো ওইটা আমরা সেক্ষেত্রে চয়েস করতে পারি। তো তার মানে বমির ক্ষেত্রে নর্মাল স্যালাইন, ডায়রিয়ার ক্ষেত্রে কলেরা আর হার্টম্যান। তবে এখানে একটু কথা আছে যে যদি ডায়রিয়ার পেশেন্টের AKI ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে যেহেতু পটাশিয়াম বেড়ে যেতে পারে, এটা শুধু আমার কথা না, রতিন স্যারের প্র্যাকটিসের বইতেও আছে, রতিন স্যারের নিজের ভিডিওতেও আছে। ঠিক আছে, তো এটা নিয়ে কমপ্লেক্সিটি করার কিছু নাই, জার্নাল দেখায় কোনো লাভ নেই। এবং আমাদের সব বড় প্রফেসররাও এটাই ফলো করে। যদি AKI থাকে, পটাশিয়াম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওরকম চিন্তা করলে আপনি নর্মাল স্যালাইন দিতে পারেন, কারণ সেক্ষেত্রে কলেরা স্যালাইন যেহেতু হাইলি পটাশিয়াম ইনরিচড, আপনার সেটা দেওয়া উচিত হবে না। তবে রিঙ্গাল ল্যাকটেট আপনি তখনও দিতে পারেন, রিঙ্গাল ল্যাকটেটে পটাশিয়াম খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা, আমরা আর এটাকে প্রলং না করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।